আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আরেকটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বেশ কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রয়োজন হয়। তো এই সংক্রান্ত কিছু আলোচনা এবং হিট ইঞ্জিনের মৌলিক ধারণা এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সংক্রান্ত কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, আমি আছি আহ, এম সাদাত রহমান, কেমিক্যাল 22 বুয়েট। এবং আমরা আজকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শুরু করে এবং ইন্ট্রোডাকশন টু কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট এর পর্যন্ত হচ্ছে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো তাহলে আজকে আমাদের মূল যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে যে দ্বিতীয় সূত্র বা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্রটা, সেই সূত্রটার প্রয়োজন কেন হলো, প্রথম সূত্র থাকতে দ্বিতীয় সূত্রের কেন প্রয়োজন হলো। 2 নম্বর হচ্ছে আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের ইঞ্জিন থাকে, যেগুলো মূলত হিট ইঞ্জিন আমরা হিসেবে তাদেরকে বলতে পারি। তো এই ধরনের হিট ইঞ্জিনগুলা কিভাবে কাজ করে, বা হচ্ছে এই ধরনের হিট ইঞ্জিনগুলোর আসলে কার্যপদ্ধতিটা কি, এটা নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। এবং সর্বশেষ কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দুইটা স্টেটমেন্ট আছে, একটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট এবং আরেকটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তো আমরা আজকে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা। আলোচ্য বিষয়গুলো জানার পর তাহলে এখন আমরা আমাদের আলোচনা আগাতে থাকি। তো আমরা প্রথমেই এখানে জানবো হচ্ছে আমাদের প্রথম সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসলে কি ছিল, বা কি কারণে আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা সীমাবদ্ধতা তৈরি হলো, এই বিষয়টা নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল হচ্ছে বেসিক্যালি এটা, যেখানে তোমার ডেল্টা ইউ যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমের ইন্টারনাল এনার্জি। ডেল্টা ইপি ছিল হচ্ছে সেই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জির মধ্যে পরিবর্তন বা বিভব শক্তির পরিবর্তন। এবং ডেল্টা ইকে সেটা ছিল হচ্ছে সেই সিস্টেমের কাইনেটিক এনার্জির পরিবর্তন বা গতিশক্তির পরিবর্তন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কিভাবে পরিবর্তন হয় তার পরিমাপ। ইন্টারনাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, এই তিনভাবে হচ্ছে একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হতে পারে। আর এই পাশে যে কিউ এবং ডাব্লিউ আছে, সেই কিউ এবং ডাব্লিউ হচ্ছে যে সিস্টেমের ভেতর থেকে বাহিরে শক্তি আদান প্রদান হওয়ার যে পদ্ধতিগুলো আছে সেগুলা। অর্থাৎ সিস্টেমের ভেতর থেকে বাহিরে শক্তি দুইভাবে বের হতে পারে, এক হচ্ছে তাপ হিসেবে, আর এক হচ্ছে ওয়ার্ক বা কাজ হিসেবে। এজন্য এগুলোর আগে ডেল্টা দেওয়া হয় না। ঠিক আছে, অর্থাৎ এগুলো কোনো পরিবর্তন না। এগুলো হচ্ছে সিস্টেমের ভেতর থেকে যে পরিমাণ শক্তি বাহিরে বের হয়েছে, অথবা বাহির থেকে যে পরিমাণ শক্তি সিস্টেমের ভেতরে প্রবেশ করছে, সেটা। তাহলে মোদ্দা কথা, আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর মূল কথাটা হচ্ছে যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির যতটুকু পরিবর্তন হবে সিস্টেমের ভেতর থেকে বাহিরে অথবা সিস্টেমের বাইরে থেকে ভেতরে, শক্তির ঠিক ততটুকু পরিবর্তনই হবে। অর্থাৎ the total amount of energy of the universe is conserved and energy transforms from one form into another. ওকে, অর্থাৎ আমাদের এই বিশ্বের পুরো শক্তির পরিমাণ নির্দিষ্ট, এবং শক্তির কখনোই কোনো ধ্বংস বা সৃষ্টি হবে না। তো এখন এখানে একটা কথা বলা হয়েছে যে এখানে আমরা যে সূত্রটা লিখেছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে রূপটা এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে ক্লোজড সিস্টেমের জন্য। অর্থাৎ যে সিস্টেমের মধ্যে তোমার বাইরে থেকে ভেতরে অথবা ভেতর থেকে বাহিরে কোনো বস্তুর প্রবেশ হয় না, বা কোনো বস্তু বের হতে পারে না। অর্থাৎ শক্তি আদান প্রদান ঘটতে পারবে, কিন্তু কোনো বস্তুর আদান প্রদান বা কোনো ভরের আদান প্রদান ঘটতে পারবে না। সেটার জন্য হচ্ছে আমার এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এই রূপটা। যদি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা ওপেন সিস্টেমের জন্য জানতে চাই, অর্থাৎ যেখানে ভর এবং শক্তি দুটোই আদান প্রদান হতে পারবে, সে ধরনের সিস্টেমগুলোর জন্য আমার এখানে ডেল্টা ইউ এর বদলে, অর্থাৎ এখানে ইন্টারনাল এনার্জির বদলে আমরা এনথালপি বা ডেল্টা এইচ নামক একটা আহ, শব্দ ব্যবহার করি, বা ডেল্টা এইচ নামক একটা রাশি ব্যবহার করি। তো সেই রাশিটা বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত আমরা বিস্তারিত জানবো অন্য একটা ভিডিওতে আশা করি। তো এই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটা খুবই সংক্ষিপ্ত আমাদের একটা রিভিশন বলা যেতে পারে। এখন আমরা যদি পরবর্তীতে যাই, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আসলে তাহলে সীমাবদ্ধতাটা কোথায়, বা হচ্ছে এটা কোথায় আটকে গেল। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রথম কথা এখানে বলছে যে, বা শক্তির আদান প্রদান ঘটলে যতটুকু পরিমাণ শক্তি সিস্টেমের অভ্যন্তরে পরিবর্তন হবে, ঠিক ঠিক ততটুকু পরিমাণ শক্তি সিস্টেম থেকে বাইরে যাবে অথবা ভেতরে ঢুকবে। কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে কথাটা কি? সে কথাটা হচ্ছে যে
আমরা যখনই প্রকৃতিতে শক্তির আদান প্রদানের কোনো ঘটনা দেখতে পাই তখন দেখি যে শক্তির আদান প্রদানের জন্য কিন্তু প্রতি ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক আছে। অর্থাৎ বিষয়টা একটা কফির কাপ যদি হচ্ছে আমরা একটা রুমের মধ্যে রেখে দিই, গরম একটা কফির কাপ, সেটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়। অর্থাৎ তাপ এখানে প্রবাহিত উচ্চ তাপমাত্রার উৎস থেকে নিম্ন তাপমাত্রার উৎসে, কখনো কিন্তু উল্টাটা হচ্ছে না। অর্থাৎ পরিবেশ থেকে তাপ কিন্তু গরম কফির কাপের মধ্যে যাচ্ছে না। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের প্রথম সূত্রের একটা সীমাবদ্ধতা। তাহলে আমরা যদি দেখি যে এখানে the first law places no restriction on the direction of a process, so satisfying the first law doesn't ensure that the process can actually occur. অর্থাৎ প্রকৃতিতে যত ধরনের ঘটনা ঘটে সেই প্রত্যেক ধরনের ঘটনার পেছনে একটা সুনির্দিষ্ট দিক থাকে, এবং প্রথম সূত্র এই দিক সম্পর্কিত কোনো কথাবার্তাই বলে না। বরং প্রথম সূত্র বলে যে শক্তির প্রবাহ যে কোনো দিকেই হতে পারে, যতক্ষণ না পর্যন্ত শক্তি যতটুকু ক্ষয় হয়েছে ঠিক ততটুকু শক্তিরই রূপান্তর হচ্ছে। তাহলে এটা একটা খুব বড় সীমাবদ্ধতা, কারণ প্রথম সূত্র এমন সব প্রসেস বা এমন সব পদ্ধতির কথা বলতে পারে যেগুলো কিন্তু আসলে প্রকৃতিতে সরাসরি ঘটতে পারে না। যেমন প্রথম সূত্র অনুসারে আমার গরম কফির কাপ আমি যদি রুমের মধ্যে রেখে দিই তাহলে সেটা রুম থেকে তাপ শোষণ করে আরো গরম হয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু প্রকৃতিতে কখনোই ঘটবে না। আবার একইভাবে আমরা যদি বলি যে এক কাপ আমরা যদি এক খণ্ড বরফ আমি যদি পানির মধ্যে রেখে দিই, তাহলে সাধারণত কি হয় যে বরফ গলে পানি হয়ে যায়। কিন্তু প্রথম সূত্র বলে যে এটার উল্টোটাও ঘটতে পারে, অর্থাৎ বরফ পানি থেকে তাপ শোষণ করে নিয়ে আরো বেশি পরিমাণে বরফ তৈরি করে ফেলবে। তো এই ধরনের অস্বাভাবিক কিছু ঘটনার অনুমোদনও কিন্তু প্রথম সূত্র দেয়, যেটা সঠিক না। তো এটা একটা রেস্ট্রিকশন। তাহলে আমরা এখানে বলতে পারি যে especially directionality in heat transfer, directionality in electricity, transformation of work into heat। অর্থাৎ প্রথম সূত্র আমরা জানি যে যখনই আমরা কোনো ধরনের কাজ করি তখন বিভিন্ন কারণে সেই কাজের একটা বড় অংশ তাপ হিসেবে কিন্তু অপচয় হয়ে যায়, এবং প্রথম সূত্র বলে যে তাপ হিসেবে যতটুকু অপচয় হয়েছে ঠিক ততটুকুই আমরা পুনরায় কাজে ব্যাক করতে পারবো। কিন্তু আমরা এই অধ্যায়েই দেখব, এই আলোচনায় দেখব যে কেন এই কথাটা আসলে সম্ভব না। তো অর্থাৎ প্রথম সূত্রের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। তো এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্যই আমাদের এখানে দ্বিতীয় সূত্রটা দরকার। তো আমরা তাহলে দ্বিতীয় সূত্রের প্রস্তাবনাগুলো কি কি সেটা যদি একটু দেখে আসি তাহলে কেমন হয়। তো দ্বিতীয় সূত্রটা কি বলে? দ্বিতীয় সূত্র আমাদেরকে বলে যে প্রত্যেকটা every natural process has directionality and they tend to occur at a certain direction and it can be reversed to obtain the primary conditions। অর্থাৎ আমি যে অবস্থায় শুরু করেছি সেই অবস্থায় আমি আবার পুনরায় ফিরে পাবো না। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা প্রসেসের একটা নির্দিষ্ট সংগঠনের দিক আছে এবং তার উল্টা দিকে এই প্রসেসটা স্বাভাবিকভাবে ঘটা সম্ভব না। এবং আরেকটা কথা বলেছে, এনার্জি হ্যাজ কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি। অর্থাৎ শক্তির পরিমাণের পাশাপাশি তার কোয়ালিটিও একটা বিষয়, এবং সেই জিনিসটা কেন এটা আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি। যেমন এখানে আমাদের ২ নাম্বার যে কেসটা, সেখানে যদি আমরা দেখি যে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে তারের মধ্য দিয়ে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো বিদ্যুৎ প্রবাহের কারণে তার থেকে আমরা জানি যে রোধ যদি থাকে তাহলে সেখান থেকে তাপ উৎপন্ন হয়, তাই না? তো তড়িৎ প্রবাহের কারণে তাপ উৎপন্ন হচ্ছে এবং সেই তাপটা পরিবেশে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যে তড়িৎ প্রবাহের কারণে যে কাজ, সেই কাজের একটা অংশ কিন্তু তাপ হিসেবে পরিবেশে বিলীন হয়ে যাচ্ছে, এবং সেই যতটুকু অংশ পরিবেশের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, যতটুকু অংশ পরিবেশের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে সেই অংশটুকু কিন্তু আমরা চাইলেই আবার ব্যাক করে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ তাপ থেকে কিন্তু আমরা কখনোই তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো না। ঠিক আছে? তো এজন্য আমরা বলা হচ্ছে যে তাহলে তড়িৎ প্রবাহের যে কোয়ালিটি, সে কোয়ালিটিটা কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এখানে কিছু অংশ তাপ হিসেবে অপচয় হয়ে যাচ্ছে। তাহলে একটা এনার্জি বা যে কোনো ধরনের শক্তির, যে কোনো শক্তির রূপের তোমার কোয়ালিটির পাশাপাশি কোয়ান্টিটির পাশাপাশি অর্থাৎ শক্তির পরিমাণের পাশাপাশি শক্তির কোয়ালিটিও থাকে। এবং আমাদের সব ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি ফোকাস বা সবচেয়ে বেশি লক্ষ্য থাকে যে কোনো ধরনের শক্তির যে কোনো রূপই হোক না কেন সেটার কোয়ালিটি সর্বোচ্চ রাখার, যেন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এবং উই শুড কনজার্ভ এনার্জি ফর দ্য ফিউচার জেনারেশনস, এই যে ধরনের কথাগুলো বলা হচ্ছে, এগুলো কিন্তু আসলে they are not talking about the quantity of energy, they are talking about the quality of energy. Conserving the quality is important rather than conserving the quantity, because the quantity is not going to change according to the first law of thermodynamics. তো তাহলে আমরা যেটা বুঝলাম যে এই সেকেন্ড ল বা থার্মোডাইনামিক তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা বলে। ওকে? আচ্ছা, এরপর আমরা যদি পরবর্তীতে যাই, এখন আমরা থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের খুবই
ছোট একটা ধারণা নিলাম। এখন আমরা এখানে একটা নৈর্ব্যক্তিক বা এমসিকিউ এর মতো আছে, তো এই জিনিসটা আমরা একটু সলভ করার চেষ্টা করব, বা এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। বলা হয়েছে যে সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য লজ অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সূত্র উভয়। ওকে, তো আমরা প্রথমে যাই। বলছে এ প্রসেস ক্যানট অকার আনলেস ইট স্যাটিসফাইজ বোথ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড লজ অফ থার্মোডাইনামিক্স। এটা অবশ্যই কোনো প্রসেসই এটা ঘটতে পারবে না যদি না সে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র যদি না মানে। আচ্ছা, দ্বিতীয়, তারপরে কথা বলছে the second law asserts that energy has quality। আমরা আমরা মাত্র জেনে এসেছি যে দ্বিতীয় সূত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে যে এনার্জির পরিমাণের পাশাপাশি কোয়ালিটিও থাকে, তাহলে এটাও সঠিক। the first law asserts that the higher the quality energy the more of it can be converted to work। আচ্ছা, দেখো, প্রথম ল বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিন্তু এনার্জি বা শক্তির কোয়ালিটি সম্পর্কিত কোনো কথাই বলে না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে এই এমসিকিউটা আমরা একটু সন্দেহজনক, এই এমসিকিউটা আমরা বলছি যে এটা হচ্ছে ভুল হতে পারে। আচ্ছা, আমরা 4 এবং 5 একটু দেখে রাখি। আচ্ছা, তাহলে 4 এর মধ্যে কি আসবে? 4 এর মধ্যে আসবে হচ্ছে the second law is used in determining the theoretical limits for the performance of engineering systems। অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে কোনো ধরনের পারফরমেন্স অফ ইঞ্জিনিয়ারিং সিস্টেমস, এটার অর্থ হচ্ছে যে কোনো ধরনের প্রসেস। তো যে কোনো ধরনের প্রসেস এর লিমিটেশন, থিওরিটিক্যাল লিমিটস, অর্থাৎ হচ্ছে যে কোনো ধরনের প্রসেসের সীমাবদ্ধতা, অর্থাৎ এই প্রসেসটা কি বাস্তবিকভাবে ঘটতে পারবে নাকি পারবে না, এই সকল বিষয়ে নির্ণয় করতে ব্যবহার করা হয়। অবশ্যই হ্যাঁ, এটা সঠিক। The first law is an expression of the conservation of the energy principle। এটাও সঠিক। আমরা জানি যে প্রথম সূত্র যে বিবৃতিটা সেটা আসলে শক্তি সংরক্ষণশীলতারই আরেকটা ভিন্ন রূপ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আসলে সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে ভুল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের প্রশ্নটার সি নাম্বারটা আমাদের ভুল ছিল। ওকে, এখন আমরা দ্বিতীয় আরেকটা ইয়াতে যাচ্ছি। দ্বিতীয় শর্ত, যে ইয়াটা সেটা হচ্ছে, দেখো যে বলছে যে a cup of coffee at 90 degrees Celsius is placed at a room at 20 degrees Celsius and someone claims that as a result of heat transfer from the room air, অর্থাৎ সে বলছে যে বাতাস থেকে হিট ট্রান্সফারের কারণে বা বাতাস থেকে তাপের কারণে the temperature of the coffee increases to 95 degrees Celsius। এটা সে বলছে বা বলতে চাচ্ছে। এখন আমাদেরকে বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফর দিস প্রসেস। আচ্ছা, তাহলে আমাকে বলছে যে এরকম একটা প্রসেস একজন বলছে যে এটা হয়েছে। এখন আমাকে এই নিচে 4টা বক্তব্য দেওয়া হয়েছে, এটা বলছে যে কোনটা সঠিক। হুম, কারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ সঠিক স্টেটমেন্টটা আমাকে হচ্ছে দেখতে বলা হয়েছে। ওকে, দ্য প্রসেস ক্যানট টেক প্লেস বিফোর ইটস বিকজ ইট ভায়োলেটস দ্য ফার্স্ট ল। এটা তো সঠিক না, কারণ ফার্স্ট ল তো কখনোই এনার্জির ডিরেকশনালিটি বা হচ্ছে শক্তি প্রবাহের দিক সম্পর্কিত কোনো কথাবার্তা বলে না। This process cannot take place because it violates the second law। এটাই সঠিক হবে। আমরা তারপরে 3 এবং 4 অপশনটা দেখে নিই। This process cannot take place because it violates both the first and second laws। এটাও সঠিক না, কারণ আমরা আগেই বলেছি যে প্রথম সূত্র তোমার শক্তির দিক নির্ভরতা সম্পর্কিত কিছুই বলে না। and this process can take place, এটা তো ডাহা মিথ্যা কথা। তাহলে আমার এখানে 2 নাম্বারটা, ওকে, 2 নাম্বারটা হবে হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা পরবর্তীতে টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে আমাদের থার্মাল এনার্জি রিজার্ভয়ার, অর্থাৎ আমরা হিট ইঞ্জিনের অংশে চলে এসেছি। তো হিট ইঞ্জিনের অংশে ঢোকার জন্য আমাদের এই থার্মাল এনার্জি রিজার্ভয়ার এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এটা আসলে খুব সহজ বিষয়। উদাহরণস্বরূপ আমরা যদি থার্মাল এনার্জি রিজার্ভয়ারকে আমরা অনেকটা সাগরের সাথে তুলনা করতে পারি, যে সাগর থেকে আমরা যদি 1 বালতি পানি তুলে নেই অথবা সাগরের মধ্যে যদি আমি 1 বালতি পানি ঢালি, তাহলে সাগরের পানির পরিমাণের তেমন কোনো পরিবর্তন ঘটে না। তো এই থার্মাল এনার্জি রিজার্ভয়ার বিষয়টা এরকম। ওকে, অথবা আরেকটা উদাহরণ বলা যেতে পারে যে পৃথিবীতে আমরা যে আর্থিং করে দেই যে কোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতিতে, আমরা বলি যে পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। পৃথিবীতে কিছু পরিমাণ চার্জ চলে গেলে অথবা পৃথিবীর থেকে কিছু পরিমাণ চার্জ যদি উঠে আসে কোনো সার্কিটে, তাহলে পৃথিবীর মোট বিভবের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে? তো পৃথিবীর ক্ষেত্রে বিভবের পরিবর্তন শূন্য হয়ে থাকে। তো এই থার্মাল এনার্জি রিজার্ভার গুলো হচ্ছে এরকম। সো আমরা যদি এখানে দেখি, বলা হয়েছে যে হাইপোথেটিক্যাল বডি উইথ এ লার্জ থার্মাল এনার্জি ক্যাপাসিটি with regard to the system। তো এই যে লার্জার থার্মাল এনার্জি ক্যাপাসিটি, এটার অর্থই হচ্ছে যে তাপ কিছু পরিমাণ দিলে বা কিছু পরিমাণ তাপ সরাইলে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না। ওকে, big structures like air in the atmosphere, water in the rivers, oceans, industrial furnaces, and even air inside a room can work as a thermal energy reservoir with the appropriate system। এটা হচ্ছে থার্মাল এনার্জি রিজার্ভয়ার গুলো নির্ভর করে আমার সিস্টেম কতটুকু, তার উপরে নির্ভর করবে রিজার্ভয়ার গুলো কতটুকু। ঠিক আছে, এগুলো অনেক বড় ধরনের রিজার্ভয়ারও হতে পারে, খুব ছোট রিজার্ভয়ারও হতে পারে। আচ্ছা,
তো এই গেল আমাদের হিট ইঞ্জিন সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটা হিট ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই থার্মাল এনার্জি রিজার্ভয়ার গুলো থাকে। আচ্ছা, এখন আমরা বলবো এই থার্মাল এনার্জি রিজার্ভয়ার গুলো দুই ধরনের দায়িত্ব পালন করতে পারে। এক হচ্ছে তারা হয় এনার্জি সাপ্লাই দিতে পারে, অথবা তারা এনার্জি অ্যাবজর্ব করতে পারে। আমরা বলেছিলাম না যে থার্মাল এনার্জি রিজার্ভয়ার থেকে কিছু পরিমাণ তাপ দিলে অথবা কিছু পরিমাণ তাপ নিলে তাদের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। তো এই থার্মাল এনার্জি রিজার্ভয়ার গুলো আসলে আমার বিভিন্ন ধরনের হতে পারে। তো এই থার্মাল এনার্জি রিজার্ভয়ার গুলো আসলে দুই ধরনের। একটা হচ্ছে কিছু কিছু থার্মাল এনার্জি রিজার্ভয়ার আছে যেগুলো হচ্ছে তাপ দেয়, অর্থাৎ তারা হচ্ছে একটা, তাদেরকে আমরা সোর্স হিসেবে বলতে পারি বা তাপের উৎস হিসেবে বলতে পারি যেখান থেকে তাপ নির্গত হয়। আরেকটা হচ্ছে সিঙ্ক, বা হচ্ছে যেখানে আমরা তাপ ডাম্প করতে পারি বা যেখানে আমরা তাপ দিতে পারি, আমরা তাপ দিতে পারি, ঠিক আছে, সে বাইরে থেকে তাপ গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে দুই ধরনের থার্মাল এনার্জি রিজার্ভার, এক হচ্ছে সোর্স যে তাপ দিবে, আর এক হচ্ছে সিঙ্ক যে তাপ নিবে। ঠিক আছে, দুই ধরনের। আচ্ছা, তো এখন এই থার্মাল এনার্জি রিজার্ভয়ারের উপরে নির্ভর করে আমরা এখন হিট ইঞ্জিনের কথাগুলো চিন্তা করব। তো হিট ইঞ্জিনের মধ্যে তোমার প্রথমে থাকবে একটা হট রিজার্ভয়ার, যে হট রিজার্ভয়ারটা অনেকটা থার্মাল এনার্জি রিজার্ভয়ার সোর্স যেটা ছিল সেটা হিসেবে কাজ করবে, অর্থাৎ সে তাপ দিবে। কাকে দিবে? সে হচ্ছে একটা কিউ ইনপুট দিবে হিট ইঞ্জিনকে। হ্যাঁ, সে একটা কিউ ইনপুট দিবে হিট ইঞ্জিনকে, এবং হিট ইঞ্জিন এই যে যতটুকু তাপ সে ইনপুট পেয়েছে সেই তাপের একটা অংশ সে কাজে পরিণত করবে, এবং এই কাজটা হয় হচ্ছে মূলত একটা রোটেটিং শ্যাফট। ওই যে উপরে দেখো একটা শ্যাফট ঘুরছে, এই রোটেটিং শ্যাফট হিসেবে কাজটা নির্গত হয়। ঠিক আছে, তাহলে এভাবে তাপের একটা অংশ কাজে রূপান্তরিত করলো, এবং তাপের যে বাকি অংশ সেটা সে কোল্ড রিজার্ভয়ারের মধ্যে দিয়ে বের করে দিবে। তো এই হচ্ছে একটা হিট ইঞ্জিনের কাজ। সে কি করে? একটা হট রিজার্ভয়ার থেকে বা একটা উচ্চ তাপমাত্রার উৎস থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে, এবং সেই গৃহীত তাপের কিছু অংশ সে একটা কাজে রূপান্তরিত করে, এবং সাধারণত ওয়ার্কটা হয় শ্যাফট ওয়ার্ক, অর্থাৎ সে কোনো কিছু একটা ঘুরায়। ওই গৃহীত তাপের মাধ্যমে সে কোনো কিছু একটাকে ঘুরায়, অথবা কোনো কিছু একটাকে উঠানামানো করায়, যে কোনো ধরনের কাজ হতে পারে। সাধারণত এটা রোটেটিং শ্যাফট হিসেবে আমরা এই কাজটা পেয়ে থাকি, এবং যে বাকি কাজটা আছে সেই বাকি কাজটা সে হচ্ছে কোল্ড রিজার্ভয়ার হিসেবে কোল্ড রিজার্ভয়ারের মধ্যে ডাম্প করে দেয় বা কোল্ড রিজার্ভয়ারের মধ্যে ফেলে দেয়। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমরা হিট ইঞ্জিন তাহলে কি এমন জিনিস যেটার মধ্যে এরকম ভাবে কিছু পরিমাণ তাপ দিলাম, এখানে থেকে কাজ আইসা পড়তেছে, আবার কিছু পরিমাণ তাপ ডাম্প হয়ে যাচ্ছে, তাহলে এটা কি এমন জিনিস? এটা হচ্ছে এটার ভেতরে মোটামুটি এই চারটা অংশ থাকে একটা হিট ইঞ্জিনের ভেতরে। মোটামুটি এই চারটা অংশ কি কি থাকে? প্রথমে একটা থাকে হচ্ছে বয়লার। বয়লার কি? বয়লার হচ্ছে যে এমন একটা জিনিস যেটাতে আমি তাপ দিব, তাপ দিলে সেখান থেকে মূলত স- আহ, যে কোনো পদার্থকে ইভ্যাপোরেট করার জন্য বা ভেপোরাইজ করার জন্য হচ্ছে আমার বয়লার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা এখানে বয়লারে যে কোনো ভাবেই হচ্ছে তাপ প্রদান করব। তাপ প্রদান করার জন্য বিভিন্ন সোর্স হতে পারে, যেমন কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ আমরা বয়লারের মধ্যে দিচ্ছি। এভাবে এছাড়া অন্যান্য নানাভাবে আমরা বয়লারের মধ্যে তাপ দিতে পারি। তাপ দিলে বয়লারের মধ্যে মূলত আহ, যে কোনো কিছুকে ইভ্যাপোরেট করা হয়। সাধারণত বয়লার দিয়ে স্টিম তৈরি করা হয়। ঠিক আছে, অর্থাৎ পানিকে ইভ্যাপোরেট করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বয়লারের মধ্যে তাপ প্রদান করলাম, এই যে হট রিজার্ভয়ার থেকে এই তাপটা আসে। ওকে, এই যে হট রিজার্ভার থেকে এই তাপটা আসে, আমরা যে একটু আগে দেখেছিলাম এই যে হট রিজার্ভার থেকে কিউ ইনপুট আসছে, এই জিনিসটা এখানে এই বয়লারে আসছে। তারপর সেই বয়লারের একটা বয়লারে যে তাপটা গৃহীত হলো, সেই গৃহীত তাপটা দিয়ে স্টিম তৈরি হলো। উক্ত স্টিম দিয়ে আমি একটা টারবাইনকে ঘুরাবো। এই যে ওয়ার্ক ইন দ্য ফর্ম অফ এ রোটেটিং শ্যাফট আমরা বলেছিলাম, এই ওয়ার্ক ইন দ্য ফর্ম অফ এ রোটেটিং শ্যাফটটা এটা, এই টারবাইনের মধ্যে দিয়ে ওয়ার্ক আসছে। এই যে এরকম একটা টারবাইনের আকৃতিগুলো সাধারণত এরকম হয়ে থাকে, তো এইখান থেকে আমি একটা আউটপুট ওয়ার্ক পাচ্ছি। এবং তারপর যে বাকি যে কাজটুকু আছে, সে বাকি যে তাপটুকু আছে, অতিরিক্ত তাপ, সে অতিরিক্ত তাপের কিছু অংশ আমি হচ্ছে কন্ডেন্সারের মধ্যে দিয়ে বের করে দিচ্ছি, বা ডাম্প করে দিচ্ছি, বা ওয়েস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবং তারপরে আমি হচ্ছে আমার যে পানি ছিল, আমার তো ওয়ার্কিং ফ্লুইড হিসেবে পানি ছিল, এখানে বয়লারের মধ্যে স্টিম তৈরি করেছি, উক্ত স্টিম দিয়ে টারবাইনকে ঘুরাইছি। টারবাইনকে ঘোরানোর পরে এই স্টিমকে আমরা কনডেন্স করে দিয়েছি, কনডেন্স করে দেওয়ার কারণে এটা পানি হয়ে গেছে, এবং উক্ত পানিকে আমরা আবার বয়লারের মধ্যে দিচ্ছি, কিন্তু মাঝখানে আমরা একটা পাম্প দিয়ে দিচ্ছি যাতে পানিটার প্রেসার বাড়ায় দেওয়া যায়। ঠিক আছে, পানিটার প্রেসার বাড়ায় দিয়ে আমরা সেটাকে আবার বয়লারের মধ্যে ইনপুট দিচ্ছি। তো এই যে পাম্পের মাধ্যমে পানিকে প্রেসার বাড়ায় বয়লারের মধ্যে দিচ্ছি, এটার জন্য পাম্পে আমার একটা ডাব্লিউ ইনপুট দেওয়া লাগছে। ঠিক আছে, তো এই মূলত চারটা অংশ আমাদের একটা হিট ইঞ্জিনের মধ্যে থাকে।
একদম রাফলি এই চারটা নাম আমাদের মনে রাখলে চলবে আপাতত। এটার বিস্তারিত আমরা হচ্ছে সামনে যখন হিট ইঞ্জিনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব, তখন এখানে আমরা প্রত্যেকটা অংশের বিস্তারিত কি কি ঘটছে সেটা আমরা জানতে পারবো। তো মূলত হিট ইঞ্জিন তাহলে এই এই চারটা অংশ নিয়ে গঠিত হয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে এই যে হিট ইঞ্জিনে কন্ডেন্সারের মধ্যে দিয়ে এতগুলা তাপ আমি ওয়েস্ট করে দিচ্ছি, মানুষজন এসে বলবে যে ভাই একটু আগে ভিডিও শুরুতে বললেন যে আমার এখানে তাপ শক্তি বা যে কোনো ধরনের শক্তি হোক আমাকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তি রক্ষা করে দিতে হবে। তো এখানে যে এতগুলো তাপ ওয়েস্ট করে দিচ্ছেন, এই তাপ ওয়েস্ট করার দরকার কি? আপনি এই তাপ ওয়েস্ট না করে কন্ডেন্সারটারে বাইর করে দেন, পাম্পেও বাইর করে দেন। আমার এখানে ইয়ারের দরকার নেই। আমি এখানে বয়লারে তাপ দিব, টারবাইন থেকে তাপ বাইর হবে, তারপরে আবার বয়লারে যাবে, ওখান থেকে আবার টারবাইনে যাবে, এভাবে আমি তাপ দিতেই থাকবো, ডাব্লিউ বাইরই হইতে থাকবে। তাইলে আমার এখানে আর শুধু শুধু এতগুলো তাপ ওয়েস্ট করার দরকার নেই, এখানে পাম্পে শুধু শুধু এতগুলো কাজের ইনপুট দেওয়ার দরকার নেই। তাই না? কত সুবিধা, কত ভালো। শুধু শুধু আমার এখানে এতগুলো তাপ ওয়েস্ট হচ্ছে। তো আসলে এই প্রশ্নটা জাগে এখানে যে আমরা এই যে তাপগুলোকে যে ওয়েস্ট করছি বা হয়েছে এই যে তাপটা বের করে দিচ্ছি, এই তাপটা কি আসলেই মানে আমরা কাজে লাগাইতে পারতাম? পারতাম কি পারতাম না? এটা বোঝার জন্য আমাকে হিট ইঞ্জিনের একটা উদাহরণের মধ্যে চলে যেতে হবে। তো চলো আমরা হচ্ছে হিট ইঞ্জিনের একটা উদাহরণের মধ্যে চলে যাই। হচ্ছে আমার এখানে একটা হিট ইঞ্জিন। এটা বলতে পারো যে এটা আবার কেমন হিট ইঞ্জিন? এটা হচ্ছে একদম খুবই সিম্পল একটা হিট ইঞ্জিন, যেখানে একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারটার ভেতরে গ্যাস আছে এবং এর উপরে একটা পিস্টন আছে। নিচে আমার তাপ দিলে এই সিলিন্ডারটা উপরে উঠবে। ঠিক আছে? তো চলো আমরা দেখি। তো ধরা যাক ইনিশিয়ালি বা হচ্ছে এই প্রাথমিকভাবে এই গ্যাসগুলো বা গ্যাসের কণাগুলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। তো আমি হচ্ছে এখানে একটা 100 ডিগ্রি সেলসিয়াসের হট রিজার্ভয়ার নিয়ে আসলাম, যে হট রিজার্ভয়ারটা এখানে ওকে তাপ দিচ্ছে, বা যে হট রিজার্ভয়ারটা এখানে ওকে তাপ সরবরাহ করছে। হ্যাঁ, অর্থাৎ এখানে ধরলাম যে মোটামুটি 100 কিলো জুল তাপ এখানে প্রবেশ করছে। তো প্রবেশ করার কারণে কি হলো? গ্যাসের অণুগুলো সম্প্রসারিত হবে। সম্প্রসারিত হয়ে গ্যাসের অণুগুলো ধরো এই পজিশনে গিয়েছে। তাহলে এখানে আমরা ধরলাম যে গ্যাসের নতুন তাপমাত্রা হলো 90 ডিগ্রি সেলসিয়াস, এবং এখান থেকে আমরা অবশ্যই দেখো আদি অবস্থান থেকে একটু উপরে উঠেছে, অর্থাৎ সে একটা ভরকে উপরে উঠাইতে পারছে। তার মানে আমরা একটা কাজ বা একটা ওয়ার্ক আউটপুট হিসেবে পাইছি, তাই না? এবং সেই ওয়ার্কটা আমরা ধরলাম হচ্ছে 15 কিলো জুল হিসেবে, মানে 15 কিলো জুল আমরা আউটপুট হিসেবে পাইছি। খেয়াল করো আমরা হচ্ছে হিট দিছিলাম কত? হিট দিছিলাম হচ্ছে 100 কিলোজুল, আর আমরা কাজ পাইছি কত? কাজ পাইছি হচ্ছে 15 কিলোজুল। তো তুমি প্রশ্ন করতে পারো যে কেন এখানে আমরা হিট দিলাম 100 কিলোজুল, কাজ পাইলাম 15 কিলোজুল, বাকি 85 কিলোজুল গেল কই? যদি তোমার একেবারে রিভার্সিবল প্রসেসও তুমি যদি নাও, অর্থাৎ পিস্টন এবং সিলিন্ডারের মধ্যে কোনো ঘর্ষণ নাই এবং কোনোভাবে তাপ অপচয় হয় নাই, পিস্টনের দেয়ালটা একদম সম্পূর্ণরূপে ইনসুলেটেড করা ছিল বা একদম তাপ নিরোধক দেয়াল দিয়ে তৈরি ছিল, সেক্ষেত্রেও দেখবা তুমি পুরোপুরি 100 কিলোজুল তাপকে তুমি কাজে রূপান্তর করতে পারবা না। কেন পারবা না? কারণ তোমার এখানে কিছু কিছু পরিমাণ তাপ, এখানে কিন্তু দুইটা কাহিনী হয়েছে। একটা হচ্ছে গ্যাস 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে উঠছে এবং কাজ হয়েছে তোমার 15 কিলোজুল। তাহলে বাকি 85 কিলোজুল কি কই খরচ হয়েছে? এই যে গ্যাসের তাপমাত্রা বাড়াইতে খরচ হয়েছে। তাহলে আমার ওয়ার্কিং ফ্লুইড যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি 100 কিলোজুল তাপকে ইনপুট নিয়ে কখনোই 100 কিলোজুল ওয়ার্ক আউটপুট হিসেবে পাবো না। ঠিক আছে? এটা খুবই এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আরেকটা প্রশ্ন আছে। এখানে এই যে আমরা আহ, কাজ হিসেবে পাইছি হচ্ছে 15 কিলোজুল কাজ। হ্যাঁ, 15 কিলোজুল কাজ আমরা এখানে পাইছি। আর এই গ্যাসের তাপমাত্রাটা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস, এবং এই গ্যাসের মধ্যে এখন যে অতিরিক্ত 85 কিলোজুল ছিল, এই 85 কিলোজুল কাজ এই গ্যাসের মধ্যে হচ্ছে বা এই সিলিন্ডারের মধ্যে হচ্ছে এখন আটকে আছে। তাহলে তুমি বলো এই যে 85 কিলোজুল অতিরিক্ত যে কাজটা আছে, এইটাকে তো আমার এখন যদি গ্যাস এই হিট ইঞ্জিনটা দিয়ে যদি আমি আবার কাজ পাইতে চাই, তাহলে কি হিট ইঞ্জিনটাকে অর্থাৎ হিট ইঞ্জিনের যে ওয়ার্কিং ফ্লুইড গ্যাসটা আছে, সেই গ্যাসটাকে আমার আবার 30 ডিগ্রি সেলসিয়াসে নামাইতে হবে না? হ্যাঁ, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নামাইতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে যে নামাবো, এর মধ্যে যে এই যে 85 কিলোজুল কাজ আছে, তো এই 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নামাইতে হইলে তো 85 কিলোজুল যে অতিরিক্ত যে তাপটা আছে এর ভেতরে, এটাকে তো কোথাও ফালাইতে হবে, তাই না? এখন ধরো তুমি বললা যে আমি কোল্ড রিজার্ভারকে আনবোই না, এটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তাহলে তুমি বলো এই যে 90 ডিগ্রি সেলসিয়াসের যে গ্যাস, এইটা থেকে 85 কিলোজুল এই তাপটাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াসের হট রিজার্ভারের মধ্যে কখনো দিতে পারবো?
কখনোই পারবো না। কারণ তাপ তো সবসময় প্রবাহিত হয় উচ্চ থেকে নিম্ন তাপমাত্রায়, কখনো নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তো তাপ প্রবাহিত হচ্ছে না। তাহলে প্রথম কথা, কেন হচ্ছে আমার এই 85 কিলো জুলটাকে আমার প্রতিস্থাপন করা লাগতেছে? কারণ এই হিট ইঞ্জিন থেকে আমি যদি পুনরায় ওয়ার্ক আউটপুট পাইতে চাই, তাহলে এই গ্যাসগুলোকে আমার আবার 30 ডিগ্রিতে নিতে হবে। আর এই 30 ডিগ্রিতে যদি নিতে চাই, তাহলে এই 85 কিলো জুল যে অতিরিক্ত তাপটা সঞ্চিত হয়ে আছে, এই 85 কিলো জুলকে আমার কোথাও না কোথাও ট্রান্সফার করতে হবে, এবং সেটা হট রিজার্ভয়ারে সম্ভব না। কেন? কারণ হট রিজার্ভয়ারের তাপমাত্রা এই গ্যাসের তাপমাত্রা থেকে বেশি, তাই না? তো এই গ্যাসের তাপমাত্রা থেকে বেশি হওয়ার কারণে 85 কিলো জুল তাপ তো আমি হট রিজার্ভয়ারের মধ্যে দিতে পারছি না। সেই কারণে আমার একটা কন্ডেন্সার বা একটা কোল্ড রিজার্ভয়ার লাগবে, যে কোল্ড রিজার্ভয়ারটা গ্যাস থেকে সে তাপটা নিয়ে নিতে পারবে এবং গ্যাসটা ঠিক আগের মতো 30 ডিগ্রি সেলসিয়াসে ব্যাক করতে পারবে। ঠিক আছে? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে ব্যাক করতে পারবে, অর্থাৎ হিট রিজেকশন করতে পারবে। যে এক্সেস যে 85 কিলো জুল ছিল, সে 85 কিলো জুল হিট সে নিয়ে নিবে কোল্ড রিজার্ভয়ারটা, নিয়ে গ্যাসটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসবে। আগের অবস্থায় নিয়ে আসলে তখন আমরা যদি আবার পুনরায় এটাকে হট রিজার্ভয়ারের মধ্যে নিয়ে যাই, তখন সে আবার কাজ করতে পারবে। অর্থাৎ একটা হিট ইঞ্জিন চালানোর জন্য তার সাইকেলটা পরিপূর্ণ হওয়া জরুরি। ঠিক আছে? আর এই প্রাথমিক অবস্থানে নিয়ে আসার জন্যই কোল্ড রিজার্ভয়ার এবং হিট ইঞ্জিনের ভেতরে যে পাম্প আছে, এই পাম্প এবং কন্ডেন্সারের কাজটা হচ্ছে এটা, যে একটা হিট ইঞ্জিন চালানোর ক্ষেত্রে তাদের যে ওয়ার্কিং ফ্লুইডটা আছে, সেটার পরিপূর্ণ এক চক্র নিয়ে এসে আবার ইনিশিয়াল অবস্থানে নিয়ে আসা। যদি ইনিশিয়াল অবস্থানে না নিয়ে আসা হয়, তাহলে এই হিট ইঞ্জিন আর কাজ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা যদি আবার আমাদের আগের অবস্থানে ফিরে যাই, তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে মানে ক্যান বি সেভ কিউ আউট। আমরা মাত্রই বুঝেছি যে আসলে যে অতিরিক্ত পরিমাণ কিউ আউটপুটটা আমার বের করে দিতে হচ্ছে, সেটা আসলে সেভ করার কোনো উপায় নাই, বা সেটাকে কিন্তু ব্যবহার করার কোনো উপায় নাই। কেন ব্যবহার করার উপায় নেই? কারণ আমরা যদি যে কোনো একটা ফাংশনাল হিট ইঞ্জিন রাখতে চাই, আচ্ছা, কনসিডারেশনস ফর এ ফাংশনাল হিট ইঞ্জিন, আমরা যদি একটা ফাংশনাল হিট ইঞ্জিন তৈরি করতে চাই, যেটা দিয়ে আমরা প্রতিবারই আমরা তাপ প্রদান করলে সেখান থেকে কিছু পরিমাণ তাপ কাজে রূপান্তরিত হবে, এবং এই জিনিসটা আমরা বারবার করতে চাই, তাহলে দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে হিট ইঞ্জিন যে সাইকেলের মধ্যে চলছে সেই সাইকেলটা পূর্ণ হওয়া, এবং দুই নাম্বার হচ্ছে যে হিট ইঞ্জিনের মধ্যে আমি যত হিট ইনপুট দিব সেটা কিন্তু মানে সব পুরা হিট ইঞ্জিনে যতটুকু আমরা হিট ইনপুট দিব, এই পুরা হিট ইনপুটটা কিন্তু তোমার কাজে রূপান্তর করা সম্ভব হবে না। ঠিক আছে? তাহলে যে কোনো একটা হিট ইঞ্জিন যখন আমরা তৈরি করব, তখন আমাদের এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এক, যে হিট ইঞ্জিনের যে সাইকেল, সেই সাইকেলটা অবশ্যই চক্রটা পূর্ণ হতে হবে, তা না হলে আমার হিট ইঞ্জিনের যে ওয়ার্কিং ফ্লুইড সেটা আবার প্রাথমিক অবস্থায় আসতে পারবে না। এবং দুই হচ্ছে অল অফ দ্য হিট ইনপুট ক্যান নট বি কনভার্টেড ইনটু ওয়ার্ক। ওকে, অর্থাৎ আমার এখানে যত পুরা হিট ইনপুট যদি আমি দেই, মানে যতটুকু হিট ইনপুট দিব, একদম পুরোপুরি রিভার্সিবল প্রসেস হলেও এই পুরা হিট ইনপুটটা আমি পুরোপুরি কাজে রূপান্তরিত করতে পারবো না। ঠিক আছে? তার মানে এই দুইটা কারণে আমরা কিউ আউট যেটা আছে সেই কিউ আউটটাকে কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারছি না, কিউ আউটটাকে আমার এখানে বের করে দিতেই হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের কিউ আউটের ঘটনা। এখন আমরা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে আসার মতো রেডি হয়েছি, বা আসার মতো যথেষ্ট নলেজ আমাদের আছে। তো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা আসলে আমরা এতক্ষণ ধরে যেটা আমরা প্রতিষ্ঠা করলাম, যে কিউ আউটটা আসলে সেভ করা সম্ভব না, বা কিউ আউট ছাড়া একটা হিট ইঞ্জিন চলা সম্ভব না, এই কথাটাই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে বলা আছে। বলা আছে কি, যে it is impossible for any device that operates on a cycle to receive heat from a single reservoir and produce a net amount of work. তাহলে কি বলছে এখানে, যে যে কোনো ডিভাইস বা যে কোনো হিট ইঞ্জিন যেটা হচ্ছে একটা সাইকেলের উপরে চলছে বা একটা চক্রের মাধ্যমে চলছে, একটা সিঙ্গেল রিজার্ভয়ার, ধরো হচ্ছে এখানে এটা রিসিভ হিট বলেছে, তাহলে রিসিভ হিট ফ্রম এ সিঙ্গেল রিজার্ভয়ার, একটা সিঙ্গেল রিজার্ভয়ার থেকে হিট ইনপুট নিয়ে, হ্যাঁ, অন্য কোনো রিজার্ভয়ার নাই, অন্য কোনো রিজার্ভয়ার নাই, কোল্ড রিজার্ভয়ার নাই, সিঙ্গেল রিজার্ভয়ার থেকে হিট ইনপুট নিয়ে আমরা একটা নেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক পেয়ে যাচ্ছি। অর্থাৎ যতটুকু তাপ গ্রহণ করেছি ঠিক ততটুকু তাপই আমরা দিয়ে দিচ্ছি, বা ঠিক ততটুকু তাপই হচ্ছে আমরা কাজ হিসেবে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু ইম্পসিবল। ঠিক আছে? কারণ কিছু পরিমাণ তাপ কিউ আউটপুট হিসেবে আমাকে বের করে দিতে হবে, কারণ এই সাইকেলটাকে চলমান রাখার জন্য আমাদেরকে কিন্তু কিছু পরিমাণ তাপ অবশ্যই এখানে বের করে দিতে হবে। ঠিক আছে? এবং আমরা এটাও বলছিলাম যে প্রযুক্ত প্রযুক্ত যে তাপ বা হিট ইঞ্জিনের ভেতরে যতটুকু হিট ইনপুট ঢুকছে সেটার পুরাটা কখনোই কাজে রূপান্তর করা সম্ভব না, কারণ পুরোপুরি রিভার্সিবল হলেও, কারণ হচ্ছে সেটার কিছু অংশ ওয়ার্কিং ফ্লুইডের মধ্যে খরচ হয়ে যায়। তাহলে এটা কখনোই পসিবল না যে যতটুকু আমরা তাপ দিয়েছি
ততটুকুই পুরোপুরি কাজে রূপান্তরিত হয়েছে, আমার এখানে কোনো প্রকার ওয়েস্ট করা লাগে নাই, এই জিনিসটা কখনোই সত্য না। ঠিক আছে? তো এটা হচ্ছে দ্বিতীয় সূত্র সংক্রান্ত কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ইট ইজ ইম্পসিবল ফর এনি ডিভাইস দ্যাট অপারেটস অন এ সাইকেল টু রিসিভ হিট ফ্রম এ সিঙ্গেল রিজার্ভয়ার এন্ড প্রডিউস এ নেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক। ইট ইজ ইম্পসিবল। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টের কথাবার্তা। আচ্ছা, এখন আমরা তাহলে হিট ইঞ্জিন সংক্রান্ত কিছু অঙ্ক করতে চাচ্ছি। হিট ইঞ্জিন সংক্রান্ত অঙ্কগুলো আমরা হচ্ছে সেনজেরের বই থেকে নিয়েছি এবং ওখান থেকে আমরা অঙ্কগুলো করছি। তো প্রথম এক্সাম্পল বলা হচ্ছে যে নেট পাওয়ার প্রোডাকশন অফ এ হিট ইঞ্জিন। আমরা জানি যে হিট ইঞ্জিন থেকে ওয়ার্ক প্রডিউস হয়। তো পাওয়ার প্রোডাকশনের বিষয়টা হচ্ছে যে পাওয়ার আসলে ওয়ার্ক থেকে খুব একটা বেশি ডিফারেন্ট না। আমরা জানি যে পি সমান সমান হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই না? অর্থাৎ আমরা পাওয়ারটা আসলে তোমার কাজটাই, কতটুকু কাজ উৎপন্ন হচ্ছে সেটাই শুধুমাত্র আমরা এখানে একক সময়ের বিষয়টা নিয়ে এসেছি। ঠিক আছে? তাহলে মোটামুটি ওয়ার্ক প্রোডাকশন আর পাওয়ার প্রোডাকশন মোটামুটি একই জিনিস, খালি পাওয়ার প্রোডাকশনটা হচ্ছে একক সময়ে উৎপাদিত বা গৃহীত কাজ। ঠিক আছে? আচ্ছা, বলছে যে হিট ইজ ট্রান্সফার্ড টু হিট ইঞ্জিন ফ্রম এ ফার্নেস এট এ রেট অফ 80 মেগাওয়াট। আচ্ছা, এখানে আমরা একটা হিট ইঞ্জিনের একটু ডায়াগ্রাম এঁকে তারপরে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরো এটা একটা হিট ইঞ্জিন এবং এই হিট ইঞ্জিনের মধ্যে আমাদের কি বলেছিলাম যে একটা হট রিজার্ভয়ার থাকে। ধরো এটা একটা হট রিজার্ভয়ার হট রিজার্ভয়ার। এখান থেকে একটা পরিমাণ তাপ আমরা এখানে ইনপুট পাই এবং এই ইনপুটের একটা অংশ হচ্ছে এখানে ওয়ার্ক হিসেবে আউটপুট হয় এবং আরেকটা অংশ হচ্ছে তোমার এখানে ওয়েস্ট হিট হিসেবে চলে যায় এবং এটা হচ্ছে ধরো তোমার কোল্ড রিজার্ভয়ার, তাই না? তো এটা হচ্ছে একটা হিট ইঞ্জিনের মোটামুটি একটা ডায়াগ্রাম। হ্যাঁ, তো এখানে ডায়াগ্রাম অনুসারে আমরা এটা কি বলতে পারি, ডায়াগ্রাম অনুসারে আমরা এটা বলতে পারি, দেখো হিট ইঞ্জিন বরাবর আমরা যদি এনার্জি ব্যালেন্স করি, হিট ইঞ্জিন বরাবর আমরা যদি এনার্জি ব্যালেন্স করি, তাহলে এখানে দেখো কি আসতেছে যে কিউ ইনপুট এইটা সমান সমান কি আসতেছে, ডাব্লিউ প্লাস কিউ আউটপুট, তাই না? অর্থাৎ আমরা এখানে বলতে পারতেছি কিউ ইনপুট মাইনাস কিউ আউটপুট সমান সমান হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে? এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আর কি, আর কিছু না। আচ্ছা, এখানে বলছে if the rate of waste heat rejection to the nearby river is 50 megawatt, the rate of waste heat rejection to a nearby river is 50 megawatt। তাহলে আরেকটা কথা সেটা হচ্ছে যে heat is transferred to a heat engine from a furnace at a rate of 80 megawatt। তাহলে এই কিউ ইনপুটটার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 80 মেগাওয়াট এবং ওয়েস্ট হিটের রিজেকশনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 50 মেগাওয়াট। তাহলে 50 মেগাওয়াট। তাহলে বলছে যে ডিটারমাইন দ্য নেট পাওয়ার আউটপুট and determine the net power output and the thermal efficiency for this heat engine। আচ্ছা, তাহলে এখানে নেট পাওয়ার আউটপুট যেটা আমরা অলরেডি দেখেছি যে কিউ ইন মাইনাস কিউ আউট, এটা সমান সমান হচ্ছে ডাব্লিউ। তাহলে নেট পাওয়ার আউটপুট অর্থাৎ বা ডাব্লিউ আসবে হচ্ছে তোমার এখানে কিউ ইন মাইনাস কিউ আউট অর্থাৎ 80 মাইনাস 50 যেটা হচ্ছে 30 মেগাওয়াট। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে একটা কথা বলছে যে ডিটারমিন দ্য থার্মাল এফিসিয়েন্সি ফর দিস হিট ইঞ্জিন। আচ্ছা, যে কোনো হিট ইঞ্জিনের জন্য থার্মাল এফিসিয়েন্সি বা এটা থার্মাল, এটা মানে হচ্ছে তোমার এখানে ডাব্লিউ অর্থাৎ আমরা যতটুকু ওয়ার্ক আউটপুট পেয়েছি ভার্সেস আমরা যতটুকু তাপ ইনপুট দিয়েছি। কারণ আসলে এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে তো আসলে আউটপুট বা ইনপুট, তাই না? তো এখানে আমার আউটপুট হচ্ছে যে পরিমাণ ওয়ার্ক বা যে পরিমাণ কাজ আমরা পাচ্ছি, আর ইনপুটটাকে যে পরিমাণ হিট আমরা দিচ্ছি। তাহলে থার্মাল এফিসিয়েন্সি যে কোনো হিট ইঞ্জিনের ক্ষেত্রে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ ইনপুট। তাহলে ডাব্লিউ হচ্ছে 30 আর কিউ ইনপুট হচ্ছে এখানে 50 ইন্টু 100% দিতে পারো নাও দিতে পারো, তাহলে এটা আসতেছে 3/5। ঠিক আছে? অথবা 0.6। তো এই হচ্ছে আমার এই প্রথম প্রশ্নটা। আশা করি এই প্রথম প্রশ্নটা বোঝা গেছে। এখন যদি আমরা দ্বিতীয়টায় যাই, তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ফুয়েল কনজাম্পশন অফ এ কার। মানে আমরা হচ্ছে এখন একটা গাড়ির কতটুকু সে ফুয়েল কনজিউম করে সে বিষয়টা এখানে নির্ণয় করব, সেটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে বলছে এ কার ইঞ্জিন উইথ এ পাওয়ার আউটপুট অফ 65 হর্স পাওয়ার। পাওয়ার আউটপুট মানে হচ্ছে এখানে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ পরিমাণ দেওয়া আছে হচ্ছে 65 হর্স পাওয়ার। এরপর বলছে যে হ্যাজ এ থার্মাল এফিসিয়েন্সি অফ 24%, অর্থাৎ এটা
থার্মাল, আমরা এটা থার্মাল একটু আগে জেনেছি কি, এটা থার্মাল জেনেছি হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ ইনপুট, এটা সমান সমান হচ্ছে 24%, 24%। হ্যাঁ, অথবা আমরা এটাকে বলতে পারি 0.24 যদি পার্সেন্টেজটা সরাই নিতে চাই। আচ্ছা, বলছে ডিটারমাইন দ্য ফুয়েল কনজাম্পশন রেট অফ দ্য কার ইফ দ্য ফুয়েল হ্যাজ এ হিটিং ভ্যালু অফ 19,000 BTU per pound mass, that is 1900 BTU of energy released for each pound mass of fuel burned. For each pound mass of fuel burned. আচ্ছা, এটা খুবই সহজ। আমাদের এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর হর্স পাওয়ার থেকে বিটিইউ তে যাওয়ার জন্য। এখন তাহলে হর্স পাওয়ার থেকে তোমার ফুয়েল হর্স পাওয়ার থেকে বিটিইউ তে যাওয়ার জন্য যে কনভার্সন ফ্যাক্টরটা আমরা স্মিথের বই থেকে পাচ্ছি, সেটা হচ্ছে যে 0.9478 BTU per second, 0.9478 BTU per second, এটা সমান সমান হচ্ছে 1.34102 হর্স পাওয়ার, 1.34102 হর্স পাওয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকু জানলাম। এখন বলছে যে তাহলে ফুয়েল কনজাম্পশন রেট জানতে চেয়েছি ইফ দ্য ফুয়েল হ্যাজ এ হিটিং ভ্যালু অফ 19,000 BTU পার পাউন্ড মাস। এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, দেখো আমরা গাড়ির ইঞ্জিনের মধ্যে কি হয়, গাড়ির ইঞ্জিনের মধ্যে আমরা যে ফুয়েল ছিল সেই ফুয়েলকে বার্ন করি, এবং সেই ফুয়েলকে বার্ন করেই কিন্তু গাড়ির ইঞ্জিনের মধ্যে যে হিট ইনপুটটা, এটাও তো একটা হিট ইঞ্জিন, তো গাড়ির হিট হিট ইঞ্জিনের মধ্যে যে হিট ইনপুটটা, সেই হিট ইনপুটটা কিন্তু দিই, ঠিক আছে। তাহলে এখানে আমার প্রথমে কতটুকু পরিমাণ ফুয়েল বার্ন হয়েছে সেই জিনিসটা বের করার আগে আমার এখানে বের করতে হবে আসলে কতটুকু পরিমাণ হিট আমি ইনপুট দিচ্ছি এখানে, ঠিক আছে। তো আমি কতটুকু পরিমাণ হিট ইনপুট দিচ্ছি সেটা যদি জানতে পারি, সেখান থেকে আমি হিটিং ভ্যালু ব্যবহার করে কত পাউন্ড ম্যাস আমি ফুয়েল বার্ন করছি সেই জিনিসটা আমি জানতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি কিউ ইনপুটটা বের করতে চাই, সেটা আসবে কি, কিউ ইনপুট আসবে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা। তো ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে 65 হর্স পাওয়ার, ডিভাইডেড বাই ইটা হচ্ছে 0.24, এবং এটাকে আমি যদি কনভার্সন ফ্যাক্টর দিয়ে করে দিতে চাই, সেটা হচ্ছে 1.34102 এত হর্স পাওয়ার, সমান সমান হচ্ছে 0.9478 BTU পার সেকেন্ড। তাহলে এটার মানটা কত আসছে, 191.4183 এত হর্স পাওয়ার, এত বিটিইউ পার সেকেন্ড, সরি, এত বিটিইউ পার সেকেন্ড। আচ্ছা, এই তাহলে কতটুকু পরিমাণ ফুয়েল আমরা কতটুকু পরিমাণ এখানে হিট ইনপুট ইয়ার মধ্যে দেই, ইঞ্জিনের মধ্যে দেই, সেই জিনিসটা আমরা এখানে জেনে গিয়েছি। তাহলে এখন আমার শুধু বের করতে হবে যে কত আমরা ফুয়েল এখানে ব্যবহার করছি হিটের ইঞ্জিনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ফুয়েলের বিষয়টা যদি যাই, তাহলে এখানে কি আসবে, যেখানে আসবে ফুয়েল কনজাম্পশন, ফুয়েল যদি বের করতে চাই ফুয়েলের পরিমাণটা কি আসবে, দেখো তোমার এখানে আমার আছে হচ্ছে 191.4183 BTU, আমরা হচ্ছে পার সেকেন্ড, পার সেকেন্ডে আমার দরকার হয় বা পার সেকেন্ডে আমরা ইনপুট দিই, ঠিক আছে। আর আমার যে হিটিং ভ্যালু, সেই হিটিং ভ্যালুটা হচ্ছে 19,000 BTU পার পাউন্ড মাস। তাহলে আমরা এই দুইটা জিনিসকে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলে তাহলে আমার এখানে কি আসবে, দেখো বিটিইউ বিটিইউ চলে যাচ্ছে, এখানে থাকবে পাউন্ড মাসটা উপরে চলে যাবে, সেকেন্ডটা নিচে চলে আসবে। তাহলে এখানে থাকতেছে 0.01007 এত পাউন্ড মাস পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত পাউন্ড মাস পরিমাণ ফুয়েল আমরা হচ্ছে এখানে খরচ করছি। আমরা যদি এটাকে পাউন্ড ম্যাচ পার আওয়ারে নিয়ে যেতে চাই, কারণ পাউন্ড ম্যাচ পার সেকেন্ডটা আসলে খুব একটা বেশি সুবিধাজনক মান আসে নাই, এবং এই জিনিসটা পার সেকেন্ডে কতটুকু ফুয়েল যাচ্ছে এটা এমনিতেও কেউ হিসাব করে না, মানুষজন সাধারণত বড় ইন্টারভালে হিসাব করে। তো আমরা এটাকে পাউন্ড ম্যাচ পার আওয়ারে যদি নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে 0. আচ্ছা, ধরো হচ্ছে আমরা এটাকে পাউন্ড ম্যাচ পার সেকেন্ডে না রেখে, আচ্ছা পাউন্ড ম্যাচ পার সেকেন্ডে না রেখে ধরো আমরা এটাকে পাউন্ড ম্যাচ পার আওয়ারে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমরা এখানে অলরেডি জানি যে তোমার এটা পার সেকেন্ডে আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে 3600 সেকেন্ড,
3600 সেকেন্ড, এখানে পার সেকেন্ডে যেহেতু আছে সেকেন্ডটাকে কেটে দিতে যাচ্ছি, 3600 সেকেন্ড হচ্ছে 1 আওয়ার। তাহলে এখানে চলে আসছে 36.268 এত পাউন্ড মেস পার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ প্রতি ঘন্টায় সে হচ্ছে এত পরিমাণ ফুয়েল কনজিউম করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হিট ইঞ্জিন সংক্রান্ত দুইটা অঙ্ক, এবং এই দুইটা অঙ্কের মাধ্যমে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে হিট ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি, এবং আরেকটা হচ্ছে হিট ইঞ্জিনের যে সমীকরণটা, অর্থাৎ হচ্ছে কিউ ইনপুট সমান সমান কিউ আউটপুট প্লাস ডাব্লিউ। তো এই দুইটা জিনিস দিয়ে আমরা হিট ইঞ্জিনের সংক্রান্ত যত ধরনের ক্যালকুলেশন গুলো আছে সেগুলো করে দিতে পারবো। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকবে। সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আমরা সামনে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সংক্রান্ত ভিডিও, এছাড়া আমাদের আগের যে অধ্যায়টা অর্থাৎ হিট অফ রিয়াকশন সেই সংক্রান্ত আমরা কিছু ভিডিও প্রবলেম সলভিং ভিডিও হচ্ছে আমরা এখানে আরো দিব, বা হচ্ছে আমাদের আরো পরিকল্পনা আছে এরকম। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।